দেবীর আগমনের সংবাদ যেন প্রকৃতি নিজেই বুঝিয়ে দেয় সকলকে। দূর থেকে ঘণ্টা, কাসর আর ঢাকের ধ্বনি সকলকে মাতিয়ে রাখে কয়েকটা দিন। শহরের ব্যস্ত জীবনে এই কয়েকটা দিনে যেন বিশাল উৎসব লেগে যায়। আমি নকুল। এই গ্রামের জমি কিনেছি, খুব একটা বেশি সময় হয়নি। মা বাবা আর স্ত্রীকে এখানে রেখে আমি শহরে এক বিলেতি কোম্পানির অফিসে চাকরি করি। কতদিন পর ছুটি পেয়ে পরিবারের কাছে যাচ্ছি, তাই মনের ভেতর এক উৎফুল্লতা কাজ করছে। আমার আসার খবর শুনে আমার স্ত্রী নিশ্চয়ই কাউকে পাঠিয়ে দিয়েছে আমাকে নিয়ে যেতে। এই পুজো এলেই এত ভিড় হয়, সারা রাস্তায় শুধু মানুষের ধাক্কা খেতে খেতে এলাম। সন্ধ্যেতে পৌঁছানোর কথা থাকলেও এসে পৌঁছালাম রাত্রিরে। বড্ড দেরি হয়ে গেল, শীঘ্রই পা চালাতে হবে। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম সামনে বড় বটগাছতলার নিচে কেউ একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। খানিকটা পথ এগোতেই বুঝলাম এই সাইকেলটা এসেছে আমার উদ্দেশ্যে। গিন্নি আমাদের প্রতিবেশী শুভকে পাঠিয়ে দিয়েছে আমাকে নিয়ে যাবার জন্যে। গ্রামটা খুবই ছোট, খুব বেশি মানুষের বসবাস নেই এই গ্রামে, তবে সকলের সাথেই সকলের বন্ধুত্বপূর্ণ আচরণ। আমাকে দেখা মাত্রই শুভর মুখে হাসি ঝিলমিলিয়ে উঠল। দাদা এসেছেন? তবে আমি তো ভাবলাম আজ বুঝি আপনারা দেখাই পাবো না। বৌদি সেই কখন পাঠিয়ে দিয়েছে আমাকে। আর বলো না, রাস্তাঘাটের যা অবস্থা। তোমার বৌদি নিশ্চয়ই চিন্তা করছে। চলো। এই সেই ভালো, সাইকেলে চেপে বসুন দাদা। শুভর পিছনে সাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই গ্রামকে আমি খুব বেশি দিন চিনি না, তবে শুনেছি এখানকার দুর্গাপূজা নাকি খুব সুন্দর হয়। এবছরই এখানে আমার প্রথম দুর্গাপূজা কাটানো হবে পরিবারের সাথে। এমন সময় শুভ বলে উঠল, আমরা গ্রামে কয়েকজন ছেলে ঠিক করেছি মণ্ডপের পাশের ঘরে রাত কাটাবো আর মণ্ডপ পাহারা দেব। বাহ, এটা তো খুব ভালো কাজ। এমনিতেও শুনেছি এখানকার দুর্গা মন্দিরে নাকি সব আসল সোনার গয়না দিয়ে সাজানো থাকে। সেসব পাহারার ব্যবস্থা হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, হে ঠিকই। একটাই মন্দিরে মা চণ্ডী যখন একবার জাগ্রত হবেন তখন তার সামনে না পড়ে যাই। এত অল্প বয়সে জীবনকে হারাতে গিয়ে চাই বলুন? মা চণ্ডী জাগ্রত হলে তার সামনে পড়বে মানে? বুঝলাম না বিষয়টা। কি বিষয়? এই গায়ে নতুন এসেছি, প্রথম পুজো এটা আমার এই গ্রামে। তেমন কিছু জানি না এখানকার সম্পর্কে। এখানকার চণ্ডী মায়ের মন্দিরে প্রতি বছর দুর্গাপূজার আগে রাতে মা চণ্ডী নিজে স্বয়ং বেরিয়ে আসে। নিজের পায়ে হেঁটে গ্রামের প্রত্যেক ঘরে ঘরে যায়, সকলকে দেখে। শুনেছি মা চণ্ডীর সামনে যদি কেউ পড়ে যায় ভুলবশত, তবে সে খুবই ধনী ব্যক্তিতে রূপান্তরিত হয়, নচেত মৃত্যুবরণ করে। বটে। চলো চলো, আর বেশি কথা না বলে শিগগিরই চলো। ওর কথায় মনে মনে মাকে দেখার ইচ্ছাটাও আমার জেগে উঠছে। শুভ নিশ্চয়ই মিথ্যা বলবে না। সত্যি যদি মা চণ্ডীর বাস্তব রূপ সামনাসামনি দেখতে পেতাম তবে বেশ ভালোই হতো, ধনীও হয়ে যেতাম। শুভর কথাটা নেহাত ফেলে দেওয়ার মতো নয়। আমি মনে মনে ভাবতে লাগলাম, যদি আমিও ওদের সাথে মন্দিরের পাশে রাত কাটাতে যাই আর আমার কপাল যদি খুলে যায়। মনে মনে মাকে দেখার ইচ্ছা আরও খানিকটাও বেড়ে গেল। যেই ভাবা সেই কাজ। এদের সাথে আমিও যুক্ত হয়ে মায়ের মন্দিরের পাশে রাত কাটাবার সিদ্ধান্ত নিলাম। ঘরে বর্তমানে আমার সাথে শুভ, সঞ্জয় আর প্রদীপ রয়েছে। আমাকে অবশ্য প্রথমে বারণ করেছিল, কিন্তু আমি কারো কথা শুনিনি। মা দেখার লোভ আর সামলাতেই পারছি না। লোকটা আমার মনের মধ্যে আরও বেড়ে যেতে লাগলো। সঞ্জয় আর প্রদীপও খুব ভালো ছেলে। আমার সাথে অনেকক্ষণ আলাপ করেই বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওদের সাথে। তা তোমাদের কি ঘুম আসছে না? মায়ের পাহারার কাছে ঘুম কি করে আসবে? আমার তো একেবারেই ঘুম আসছে না। ওরা তিনজন গল্প করছে আনন্দে, কিন্তু এই দেখে আমার মনের ভেতর কেমন যেন খচখচ করতে লাগলো। মনে মনে কল্পনা করতে লাগলাম কিভাবে এদের চোখে ঘুম আনা যায়। আর আমি একটা বুদ্ধিও পেয়ে গেলাম। তোমরা বসো, আমি একটু কল করতে গিয়ে আসছি।
আচ্ছা বেশ। আমি ঘর থেকে বেরিয়ে একটু আড়ালে চলে গেলাম। পকেট থেকে একখানা শিশি বার করলাম। এতে রয়েছে ঘুমের ওষুধ। আমার মনে মনে শয়তানি কাজ করতে লাগলো। ভাবলাম যদি এই ওষুধটা কোনোভাবে ওদের খাইয়ে দেওয়া যায় তবে নির্ঘাত ওদের ঘুম এসে পড়বে। আমি শরবতের ব্যবস্থা করলাম ওদেরকে খাওয়ানোর জন্য। ওদের জন্য প্রস্তুত করা সেই শরবতের গ্লাসে আমি ঘুমের ঔষধের শিশি থেকে অনেকটাই মিশিয়ে দিলাম, যেন ওরা গভীর নিদ্রায় চলে যায়। আমি ঘরে গিয়ে ওদের চারজনকে শরবত দেওয়া মাত্রই ওরা ঢকঢক করে সম্পূর্ণ শরবত নির্দ্বিধায় খেয়ে ফেলল। আর তারপরে আমার চোখের সামনে ঘুমে ঢলে পড়ল ওরা। ওরা তিনজন অজ্ঞান হয়ে যাওয়ার পরই শুনতে পেলাম বাইরে নুপুরের আওয়াজ। মনে মনে এক আজব অনুভূতি হতে লাগলো। এটা কি তবে চণ্ডী মায়ের স্বরূপ? মনে হালকা ভয়ও কাজ করতে লাগলো। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আমি দেখলাম আমার চোখের সামনে মণ্ডপের ভিতর থেকে এক কন্যা বেরিয়ে এলো। লম্বা ঘন কেশ তার, শরীর দিয়ে যেন রূপ লাবণ্যের ধারা বইছে। আমার চোখের সামনে দিয়ে মেয়েটা হাঁটতে হাঁটতে চলে গেল। আমিও তার পিছনে পিছনে যেতে শুরু করলাম। মেয়েটা এত সুন্দর ছিল যে আমি এক মুহূর্তের জন্য তার দিক থেকে নজর সরাতে পারছিলাম না। এই যে শুনছো? কে তুমি? কোথায় যাচ্ছ? শুনতে পাচ্ছ না? এই মেয়ে, কি হলো? কথা শুনতে পাচ্ছ না তুমি? কে তুমি? এত রূপ কি করে পেলে? কি ব্যাপার, কথা বলছো না কেন? দাঁড়াও বলছি, এক্ষুনি দাঁড়াও। আমি এই গাঁয়ের মেয়ে, এখানেই বসবাস করি। এই গায়ের মেয়ে? ও, আমি ভেবেছিলাম তুমি হয়তো। কি ভেবেছিলেন? না, সে কিছু না। তুমি এত রাতে মন্দিরে গিয়েছিলে কেন? ভয় নেই তোমার? মাকে দেখতে। এখানকার প্রতিমা খুব সুন্দর, যত দেখি ততই নজর ফেরাতে পারি না। ঠিকই বলেছ। শুধু প্রতিমা কেন, তুমিও তো খুব সুন্দর। তোমার মতন এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনোই দেখিনি। তোমার নাম কি? তোমার বাবা মা কোথায়? আমার নাম পুষ্প। আমি অনাথ, বাবা মা কেউ নেই। এই গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট কুঠিরে বসবাস করি। পুষ্প? বাহ, বেশ সুন্দর নাম তো। ঠিক তোমার মতন সুন্দর। এই গায়ে যে এত সুন্দরী কেউ আছে আগে তো জানতাম না। যদি জানতাম তবে আর
বিয়েটাই করতাম না। পুষ্পকে দেখে আমার মনের ভেতরটা কেমন যেন করে উঠল। এত সুন্দরী একটা মেয়েকে হাতের কাছে পেয়েও ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। তার উপরে অনাথ একটি মেয়ে, বাবা মা কেউ নেই। যদি ওর সাথে আমি কিছু একটা করি তবে নিশ্চয়ই তাতে কারো কিছু আসে যাবে না। মনে মনে দুষ্টু চিন্তা খেলে গেল আমার। ভাবলাম কিভাবে এই মেয়েকে বাগে আনা যায়। এখন প্রায় মধ্যরাত। এই রাতে মেয়েটার চিৎকার কারো কানে পৌঁছবে না। নিজের পৌরসত্ব দেখানোর জন্য এক বিশেষ সময় পাওয়া গেছে। চণ্ডীকে দেখতে না পারি তবে রূপবতী এক কন্যাকে তো পেয়েছি। পুষ্প এই সময় বলে উঠল, আমাকে যেতে হবে। কোথায় যাবে সুন্দরী? এত রাতে তোমাকে কাপে ছেড়ে দেব? আমাকে আটকাবার ক্ষমতা কারো নেই, তোর মতো শয়তানেরও নেই। পুষ্প এ কথা বলে যা করলো তাতে আমি নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছি না। আমি দেখলাম পুষ্প ধীরে ধীরে নদীতে নেমে যাচ্ছে। আমি বার কয়েক ওকে ডাক দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার কথায় সে পিছনে ফিরে না তাকিয়ে ধীরে ধীরে হেঁটে তলিয়ে গেল আমার চোখের সামনে। এতক্ষণে আমার মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করেছে। পুষ্প জলের তলায় যেন মিলিয়ে গেল। মাঝরাত্রে এই ঘটনা আমার সাথে ঘটবে আমি কল্পনাও করতে পারিনি। মনের ভয়ে যখনই মণ্ডপের কাছে ফিরে যাওয়ার চিন্তা করছিলাম তখনই পিছন থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে এসে পড়ল। ভয়ে আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। কাঁপা কাঁপা শরীরে আমি পিছনে ফিরে তাকালাম, আর তারপরে যা দেখলাম আকাশ ভেঙে পড়লো মাথার উপর। আমি দেখলাম আমার পিছনে পুষ্প দাঁড়িয়ে আছে, চোখ যেন রক্তবর্ণ, মুখ দিয়ে গলগল করে রক্ত ঝরছে। আমি যেন ভয়ে পাথর হয়ে গেলাম। এক নিমিষেই রক্তশূন্য হয়ে গেল আমার শরীর। ভয়ানক কণ্ঠে পুষ্প বলে উঠল, ও শরীর দিয়ে উজ্জ্বল আলো বেরিয়ে আসছে, হাতে দেবী চণ্ডীর ত্রিশূল। তোদের মতো শয়তানদের ধরে ধরে শাস্তি দিই আমি। মেয়েরা যেমন মায়ের জাত হয় তেমনি মেয়েরা দেবীর জাত হয়। তাদের দিকে কুনজর দেওয়ার সাহস কিভাবে করিস তুই? এই রাতে আমি সেই সমস্ত নরপিশাচদের শাস্তি দিই যারা এই পৃথিবীতে থেকে তার মতো করে অন্যায় করে চলেছে। মা বাবা হারানো এক অনাথ কন্যার দিকে তোর কুদৃষ্টি পড়ে কিভাবে শয়তান? আজ আমার হাতে তোর মৃত্যু হবে। ধনী হওয়ার লোভে দেবী চণ্ডীর রূপ দেখতে চেয়েছিলিস তুই না? এই দেখ, এই দেখ আমার রূপ। এমন প্রচন্ড হাসিতে কেঁপে উঠল আমার শরীর। আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। আমি কি স্বপ্ন দেখছি না নাকি সত্যি? ভুল হয়ে গেছে, আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমি আমি এই জন্মে আর কখনো এমন ভুল করবো না। কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না, কখনো লোভ করবো না। আমাকে ক্ষমা করে দাও। আমি আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমি জীবনে কোনো দিনও আর ভুল করবো না। এবার কি আমাকে ক্ষমা করে দাও? আমি দেখলাম দেবী চণ্ডীর সেই পুষ্পরূপে ত্রিশূল দিয়ে আমার শরীরে আঘাত করার জন্য তুলে ধরলো। আমার সমস্ত শরীর যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল দেবীর আঘাতে। সেখানে লুটিয়ে পড়লাম আমি। স্বপ্ন ছিল, একদম বাস্তবের মতো। বাঁচা গেছে, কি ভয়ানক স্বপ্ন ছিল রে বাবা। কখন যে ঘুমিয়ে পড়েছি কিছুই মনে নেই। এ কি, এটা তো সেই ত্রিশূল যেটা পুষ্পর হাতে ছিল। তবে কি আমি স্বপ্ন দেখিনি?
বাস্তবে ছিল? গতকাল রাতের ঘটনা বাস্তব ছিল নাকি স্বপ্ন তা আমি বুঝতে পারছি না। আমি তবে একটা কথা বুঝতে পারছি যে আজকের পর থেকে আর কখনো আমি লোভ করব না, মেয়েদেরকে আর কখনো খারাপ দৃষ্টিতে দেখব না। উচিত শিক্ষা হয়েছে আমার। ইস, বড্ড রাত হয়ে গেল। আশেপাশে তো কোনো একটা রিক্সা বা টেম্পোও দেখছি না। বোধহয় এই রাতের বেলা এত বড় ব্যাগ নিয়ে আমাকে একাই হেঁটে যেতে হবে। আমি পার্থ, এই গ্রামের ছেলে। গতকাল শহরে গিয়েছিলাম একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউটা বেশ ভালোই হয়েছে। এখন ফলাফলের আশায় কদিন পার করতে হবে। এই গ্রামের একটি সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি এই বছরই। ইচ্ছে ছিল গ্রামের একটা সরকারি কলেজের লেকচারার হিসেবে যোগদান করব, কিন্তু বাবা মার স্বপ্ন ছেলে শহরে গিয়ে কিছু একটা করবে। তাই বলতে গেলে অনেকটা মা বাবার স্বপ্ন পূরণের স্বার্থেই আজকে শহরের পথে পা জমিয়েছিলাম। এখন সবটাই বিধাতার হাতে। আমি নিজেও অবশ্য প্রথমে ভেবেছিলাম শহরেই নিজের জীবন গোছাবো, কিন্তু মা বাবা ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে বলে সেই ইচ্ছা নিজে থেকেই দমিয়ে নিয়েছিলাম। তবু বাবা মা বুঝতে পেরেছেন যে আজকালকার ছেলে মেয়েদের উচিত নিজেদেরকে আবিষ্কার করার জন্য হলেও উন্নত পথের দিকে এগিয়ে যাওয়া। তাই আমি যেন বুঝতে না পারি সেভাবেই পরিকল্পনা করে আমায় শহরে যাওয়ার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু আমিও তো তাদের ছেলে। আমি ঠিকই বুঝতে পেরেছি এখন ইচ্ছা হলো যদি শহরের এই চাকরিটা হয়ে যায় তাহলে গোটা বছর সেখানে চাকরি করে একটা ভালো অবস্থানে দাঁড়িয়ে বাবা মাকে এখান থেকে নিয়ে যাব। এখন বাবা মায়ের একমাত্র ছেলে আমি। বড় দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সেও স্বামীর সাথে থাকে শহরে এক বিশাল বিলাসবহুল বাড়িতে। আমি যদি শহরে থাকি একা, তাহলে আমার মা বাবাকে দেখবে কে? এই মাঝরাতে একা চলতে চলতে বেশ বিরক্ত লাগছে। ঘড়িতে কটা বাজে তাও বলতে পারছি না, যদিও হাতে একটি ঘড়ি আছে, কিন্তু কেন জানি না ট্রেন থেকে নামার পরপরই এটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ট্রেনটা আর একটু আগে পৌঁছালেই ভালো হতো। অবশ্য শহরের ট্রেনের শিডিউল বলে কথা, 10টায় বললে 11টায় ছাড়বে, এটাই স্বাভাবিক। তবে সত্যিকার অর্থে আজকের ট্রেনের কোনো দোষ ছিল না, আমি নিজেই ট্রেন মিস করেছিলাম প্রথমটা। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তৈরি হতে বের হতে আমার নিজের দেরি হয়ে গিয়েছিল, সেজন্য মূল্য দিতে হচ্ছে এখন। রাতে এই ভারী ব্যাগ নিয়ে চলতেও হাতে টান পড়ছে। ধুর, বিরক্তিকর। কি কপাল করে যে আজ বেরোলাম। এজন্যই মা বাবা সবসময় বলেন আমার চোখ নাকি একটু খোলা রেখে চলা উচিত। এখন কি আর করার, এভাবেই চলে যেতে হবে। প্রায় কতক্ষণ ধরে হাঁটছি, নিজেরই হিসাব নেই। স্টেশন থেকে বাড়ি পর্যন্ত যেতে আশেপাশে কোনো বসতি পড়ে না, বলতে গেলে বিরান ভূমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আশেপাশে একটাও বাড়ি নেই যেখানে একটু বিন্দু হলেও আমার চোখে আলো পড়বে। হাঁটতে হাঁটতে গ্রামের পুরনো শ্মশানের সামনে চলে আসলাম। সেখানে দিনের বেলা এই শ্মশানের নীরবতার জন্য গা ছমছম করছে। সেখানে এখন মাঝরাতে এই শ্মশানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। এখন বর্ষাকাল চলছে, রাস্তায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টি যেন প্রকৃতিকে আরও গরম করে তুলেছে। আর এতক্ষণ রাস্তা দিয়ে চলতে চলতে আসলে বেশ গরম লাগছিল, কিন্তু হঠাৎ শ্মশানের সামনে দিয়ে পার হওয়ার মুহূর্ত থেকেই মনে হচ্ছে এক শীতল মৃত্যুপুরীর ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। অনেকটা আচমকায় যেন চারপাশ থেকে হিমেল হাওয়া বইছে। শ্মশানের পাশে একটি পুকুর ঘাট দেখতে পেলাম। হঠাৎ আমার কানে এলো
সেই ঘাটে বসে কে যেন কাপড় কাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, এত রাতে এখানে কে কাপড় কাচতে পারে? বুকে সাহস সঞ্চয় করে সেদিকে হেঁটে চললাম। পুকুর ঘাটে দেখতে পেলাম একটি মেয়ে কাপড় কাচ্ছে। প্রথমে কিছুক্ষণ ভাবলাম তার কাছে যাব কিনা, এমনও হতে পারে আমার চোখের ভুল। কিন্তু অনেকক্ষণ ধরেই মেয়েটি কাপড় ধুচ্ছিল বলে আমি আর না গিয়ে পারলাম না। পুকুর ঘাটে নেমে পেছন থেকে মেয়েটিকে বললাম, এই যে শুনছেন, আপনি এখানে এত রাতে বসে কাপড় ধুচ্ছেন কেন? মেয়েটি আমার কথার কোনো উত্তর দিল না, তার নিজের মতো কাজ করে সে চলতে লাগলো। আমি আবারও তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম, এই যে শুনছেন, আপনি এখানে এত রাতে বসে কাপড় ধুচ্ছেন কেন? এবার মেয়েটি কাপড় কাচা থামিয়ে বলে উঠল, আসলে আমার ঘরে এক পঙ্গু ছেলে আছে, সারাদিন তাকে দেখে রাখতে হয়, তাই রাতের বেলা এসে আমি পুকুর ঘাটে কাপড় কাচি। আপনার ভয় করে না রাতের বেলা শ্মশানের পাশে পুকুরে একা বসে কাপড় কাচ্ছেন? মেয়েটা আমার কথায় একটু হাসলো, বলল তার কোনো ভয় করে না, এভাবেই সে অভ্যস্ত। আমি ভাবলাম, এভাবে একটা মেয়ে মানুষকে একা রেখে যাওয়া কি ঠিক হবে? আমি বরং এখানে কিছুক্ষণ অপেক্ষা করে তবেই তার সাথে হেঁটে রাস্তাটুকু পার করব। এমনিতেও এই রাস্তায় চলতে আমার নিজেরই ভয় করছিল, সেখানে একজন সঙ্গী পেলে মন্দ হয় না। আমি পুকুর ঘাটে বসে রইলাম। মেয়েটি আমাকে বাধা দিয়েছিল এভাবে বসে থাকার জন্য। আমি তো নাছোড়বান্দা, আমি তার সাথে এখান থেকে যাব বলে জানিয়ে দিয়েছি। মেয়েটি কিছুক্ষণ পর তার কাজ শেষ করে এক বালতি কাপড় নিয়ে উঠে এলো। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই আমি আমার হাতে থাকা ছাতা মেয়েটিকে দিয়ে দিলাম। সে কি, আপনি আমায় ছাতাটা দিয়ে দিলেন? জি, আপনি রাখুন, আমি এমনিতেও ভিজে গেছি। মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো আমি কেন রাতের বেলা এই রাস্তা দিয়ে হাঁটছি। তখন আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম। সবটা শুনে সে আমার কোনো কথার উত্তর দিল না। এরপর পুরো রাস্তায় আমরা চুপচাপ হাঁটতে লাগলাম। রাস্তা দিয়ে চলতে চলতে আচমকা আমার কেমন যেন একটা অজানা অনুভূতি হলো। তবে অজানা বললে ভুল হবে, এই অনুভূতিটিকে অশরীরী অনুভূতি বললে চলে। আমার মনে হলো আমাদের দুজনকে কারা যেন অনুসরণ করছে। আবার স্পষ্ট মনে হলো আমার কানের কাছ দিয়ে কেউ একজন হেঁটে গেছে, যেটা অনেকটা গরম বাতাসের মতো ছুঁয়ে গেল। আমি ভয়ে কেঁপে উঠলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম আমার সাথে থাকা মেয়েটি খুব একটা ভয় পাচ্ছে না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কি যেন আমাদের পাশ দিয়ে চলে গেল না? ভয় পাবেন না, এটা যেহেতু পরিত্যক্ত শ্মশান, তাই এখানে এমন একটু আধিভৌতিক অনুভূতি হবেই। রাতের বেলায় এই রাস্তাটা দিয়ে না চলাচল করাটাই ভালো। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনি তো নিজেও রাতের বেলা এখানে এসে কাপড় কাচ্ছেন, আপনার ভয় করে না? মেয়েটা আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না, সামান্য একটু হাসলো। এরপর বলল, আপনি কিন্তু আজ আমার কারণেই বেঁচে গেছেন। মানে ঠিক বুঝতে পারলাম না। আমি জীবিত নই, আমি মৃত, তাই এসব আর আমার ভয় লাগে না। মেয়েটার কথা শুনতেই আমার মনে হলো আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে আমি বললাম, কি 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 বলছেন আপনি এসব? মেয়েটি মুহূর্তের মধ্যেই তার চেহারা পরিবর্তন করে ফেলল। হাসি খুশি মেয়েটি পাল্টে গেল বিভৎস চেহারায়। তার চেহারার এক পাশ অর্ধগলিত, সেখান থেকে পুরা গন্ধ আসছে। আমি ভয়ে চিৎকার দিলাম। মেয়েটা শান্ত গলায় আমাকে বলল, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি কারোরই কোনো ক্ষতি করি না। বরং রাতের অন্ধকারে যারা এই রাস্তা ধরে যায়
তাদের আমি খারাপ আত্মা থেকে রক্ষা করি। এরপর মেয়েটি তার পুরো ঘটনা খুলে বলল আমায়। মেয়েটির নাম দীপা। সে আগে এই শ্মশানের পাশে একটি গ্রামে থাকতো। এখন এই গ্রামটা পুরোপুরি বিলীন হয়ে পড়ায় ভূমিতে পরিণত হয়েছে। দীপার স্বামী এক দুর্ঘটনায় মারা যান। বাড়িতে রেখে যান তার স্ত্রী এবং পুত্র সন্তানকে। কোনো মতে পুরুষের বাড়ি কাজ করেই সে তার ছেলেকে মানুষ করছিল, কিন্তু সেই সুখও বেশি দিন টিকল না। একদিন তার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন রাস্তায় একটি মোটরসাইকেলে ধাক্কা দেয় এবং তার পায়ের উপর দিয়ে মোটরসাইকেলটি চলে যায়। রাস্তায় তাকে সবাই ধরাধরি করে তাকে একটি হাসপাতালে ভর্তি করে দেয় এবং দীপাকে খবর জানায়। হাসপাতালে গেলে ডাক্তার তাকে বলে তার ছেলের অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। দীপা ছিল হতদরিদ্র, সে বিপাকে পড়ে গেল। এখন এই টাকাটার ব্যবস্থা করবে কি করে? দীপা সেই গ্রামের মোড়লের বাড়িতে কাজ করত, তাই সবার আগে সেই মোড়লের বাড়িতেই গেল। মোড়ল তাকে 500 টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বললেন, নে দীপা, এই 500 টাকা রাখ, আমি তোকে এর চেয়ে বেশি দিতে পারবো না। দীপা পুরোপুরি ভেঙে পড়ল। গ্রামের সবাইকে সে অনুরোধ করতে লাগলো তার ছেলের জন্য কিছু টাকা দিয়ে সাহায্য করতে। অনেকেই দিল, আবার অধিকাংশই তাকে দূর করে দিল। অবশেষে দীপা আর কোনো উপায় না পেয়ে মোড়লের বাড়ির গরু চুরি করার জন্য এক রাতে তার বাড়িতে যায়। রাতের বেলা গরুটিকে বের করে আনতে গিয়ে হঠাৎ সে মোড়লের বাড়ির প্রহরীর চোখে পড়ে যায়। তাকে ধরে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। মোড়লের লোকজন চোর অপবাদ দিয়ে তাকে বেদম পিটায়। অবশেষে মোড়ল তাদের নির্দেশ দেয় দীপার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার। দীপাকে আগুনে পোড়ানোর পরও দীপার শরীরের প্রাণ কিছুটা বাকি ছিল, কিন্তু মোড়লের লোকজন তাকে ধরে এই শ্মশানের কোণে এসে ফেলে দেয়। এখানে এই শ্মশানের হিংস্র কুকুরগুলো তার শরীর ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। আগুনে পুড়ে দীপার এমন অবস্থা হয়েছিল যে কুকুরগুলো তাড়ানোর জন্য একটা আঙ্গুলও দাঁড়াতে পারছিল না। এভাবেই দীপার জীবনের গল্প শেষ হয়ে যায়। সমস্ত ঘটনার পরে আমি দীপার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইলাম। সে বলল, মোড়লদের পুরো বংশকেই আমি মেরে ফেলেছি এবং আমি প্রতিজ্ঞা নিয়েছি যখনই এই রাস্তা ধরে কেউ যাবে তখন এই মোড়লদের দুষ্ট আত্মা থেকে আমি তাদের রক্ষা করব। কথা বলতে বলতে আমি আমার গ্রামে ঢোকার ফটকে এসে দাঁড়ালাম। দীপা বলল, এই দেখুন, কথা বলতে বলতে আপনার গ্রামে পৌঁছে গেছি। বাকিটা পথ আপনি সাবধানেই যেতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না। এবার আমাকে ফিরে যেতে হবে। দীপা উল্টো ফিরে আবারও সেই শ্মশানের পথে হেঁটে যেতে লাগলো। যেতে যেতে এক সময় সে অদৃশ্য হয়ে গেল। আমি আর সেদিকে না তাকিয়ে আমার চিরচেনা গ্রামের রাস্তা ধরে হেঁটে চললাম।